নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে এই যে আমরা যে এপিসোডটা শুরু করেছিলাম যে ট্যুরের সঙ্গে সঙ্গে সিনেমার যে আমরা শুটিং করতে যাই, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বিভিন্ন জায়গার এক্সপোজ করেছি, বিভিন্ন লোকের সঙ্গে পরিচয় করেছি। তো আজ ঘটনাচক্রে আমরা বোলপুরে আছি, বেশ একটা সুন্দর বাড়িতে, খুব নতুনও নয় খুব পুরোনো নয়, কিন্তু বাড়িতে এত সুন্দর আয়োজন আমি কোনো জায়গায় পাইনি। এত সুন্দর বাথরুমের ফ্যাসিলিটি, শোয়ার ফ্যাসিলিটি। তো আমি জানতাম না বাড়ির মালিক কে। সত্যি কথা বলতে, কাল রাতে আমরা যখন খেতে বসেছিলাম তখন জানতে পারলাম বাড়ির মালিক হচ্ছে দেবনারায়ণ দাস। তো আজকে আমি দেবনারায়ণ দাসের বাবুর সঙ্গে বসে আছি। ওনার পরিচয় আপনাদের সঙ্গে উনি নিজেই দেবেন, ওনার ব্যাকগ্রাউন্ড। আমি ঘটনাচক্রে আরেক জায়গায় গেছিলাম, ঝালদা ফরেস্ট রেঞ্জের ওখানে একটি বাংলো বাড়ি ছিল বিখ্যাত, যেখানে বহু নামি দামি শিল্পীরা এসে সময় কাটাতেন, অবসর সময় কাটাতেন, শুটিং হতো, নানা রকম খাওয়া দাওয়া হতো, এবং দারুণ একটা বাংলো বাড়ি ছিল ফরেস্ট রেঞ্জের। সেই বাংলো বাড়ির ইনচার্জও উনি এক সময় ছিলেন, বেশ ভালো একটি পোস্টে ছিলেন ফরেস্টের। সেসব আলাপ হওয়ার সাথে সাথে আমরা জানতে পারবো। তো আসুন এবারে আমরা পরিচয় করে দিই দেবনারায়ণ বাবুর সাথে। নমস্কার দেবনারায়ণ বাবু। নমস্কার। নমস্কার। আচ্ছা দেবনারায়ণ বাবু, আপনার যে সার্ভিস জার্নিটা বলুন, হ্যাঁ, সে সম্পর্কে আমি জানতে চাই। কারণ আপনি ওই ঝালদা রেঞ্জের যে ইন্টারেস্টেড কিছু গল্প ছিল, ওখানে বাঘ আসতো, হাতি আসতো, আপনারা ম্যানেজ করতেন কী করে? ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরিটাই হচ্ছে একটা আর্মিদের মতো, 24 ঘন্টাই তাদের ডিউটি থাকে। রাত্রি 12টা 1টার সময় যদি হাতি চলে আসে তাহলে কিন্তু স্টাফদেরকে নিয়ে আমাদেরকে নামিয়ে দিতে হয়। কারণ জীবজন্তুরা তো সময় বোঝে না। একদম অরণ্যের বিশাল রাজত্বরা তো একদিন করেছে। আজকে আমরা তাদের সব জায়গা দখল করে নিয়েছি। কত গভীর অরণ্য ছিল, পুরো তারায়, ডোয়াস, জগদাপাড়া, বাক্সা টাইগার রিজার্ভ, এদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এমনকি বিভিন্ন গভীর জঙ্গল। বর্তমানে মানুষের চাহিদা এত বেড়ে গেছে যে এই অরণ্য তাদেরকে আর মেকআপ ধ্বংসের দিকে যাচ্ছে এখন। এর ফলে হচ্ছে কি, বিশাল যে অরণ্য, সেই বিশাল অরণ্যে যারা অধিবাসী, বাঘ, হাতি, গন্ডার, চিতাবাঘ, লেপার্ড, সমস্ত মূল্যবান যারা যারা আমাদের সম্পদ, সেই সম্পদ কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমাদেরকে এটা এখনই এই মুহূর্তেই ভাবতে হবে, যেন আর কোনো জীবজন্তু হত্যা না হয়, শিকার না হয়, অরণ্য যেন আর কোনোভাবেই ধ্বংস না হয়। কারণ এমন একদিন আসবে তখন আমাদের কাঁদতে হবে। কারণ অরণ্য না থাকলে এই জীব জগৎটাই থাকবে, মানুষও থাকবে না, এটা লাইফ সার্কেলটা কেটে যাবে বলতে পারে। সেই জন্য আমার এই বই লেখার উদ্দেশ্য, যদিও বই আমি অনেক আগে থেকেই লিখি। হ্যাঁ, 1 মিনিট আমি বলতে চাই, আরেকটা দেবনারায়ণ বাবুর খুব ভালো পরিচয় আছে। উনি একজন খুব বিখ্যাত লেখক। ওনার মার্কেটে বহু বই আছে এবং উপন্যাস আছে, ম্যাগাজিন আছে। বিখ্যাত 2টি ম্যাগাজিন, একটি বোধহয় আপনার প্রসাদ, আমি প্রসাদের সভাপতি আর এবং উল্টো রথের সম্পাদক। বাহ বাহ বাহ। হ্যাঁ, এই সম্বন্ধে যদি কিছু বলেন না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আসলে আমি বন দপ্তরকে খুব ভালোবাসি, অরণ্যকে খুব ভালোবাসি, জীবজন্তুদেরকে নিজের মতো করে ভালোবাসি। সেই জন্য আমি এক্স রেঞ্জ অফিসার হিসাবে আমার প্রথম উদ্দেশ্যটাই আমার ছিল এবং আছে এবং ভবিষ্যতেও থাকবে, সেটা হচ্ছে জীবজন্তুদের প্রতি মানুষের সহানুভূতি আদায় করা। জীবজন্তুরা যে কত কষ্টের মধ্যে, কত লড়াইয়ের মধ্যে পৃথিবীতে টিকে আছে,
সেগুলো না জানলে মানুষের তাদের প্রতি মমত্ব বোধ তৈরি হবে না। আর এই মমত্ব বোধ তৈরি করার জন্যই আমার প্রথম এবং প্রধান দায়িত্ব হিসেবে আমি জীবনে বেছে নিয়েছি জীবজন্তুদের নিয়েই বই লেখা। আমার প্রথম বই, যদিও এর আগে আমি লিখেছি, আমার লেখা পর্যটনের তো আছে, সেটা হচ্ছে ব্রিফ হিস্ট্রি অফ সোশ্যাল ফরেস্ট্রি 86-87। আর বাংলায় আমার লেখা শুরু হয় তার অনেক পরে। বাংলায় লেখা বলতে অরণ্য নিয়ে লেখা আমি 2022 সাল থেকে সরাসরি শুরু করি। অরণ্যের পথে পথে আমার প্রথম বই, যেটা 4টি খণ্ড আছে। অরণ্যের পথে পথে প্রথম খণ্ড, অরণ্যের পথে পথে দ্বিতীয় খণ্ড, অরণ্যের পথে পথে তৃতীয় খণ্ড, অরণ্য পথে পথে চতুর্থ খণ্ড। এছাড়াও প্রচুর বই আছে অরণ্য নিয়ে, আমার প্রচুর বই। আমার টোটাল বই, উপন্যাস এসব নিয়ে 30-40টা হবে। তার মধ্যে উপন্যাসটার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। আর উপন্যাসও কিন্তু বেশিরভাগ অরণ্যকে নিয়ে। আমাদের সম্পদ, জাতীয় পশু বাঘ নিয়ে প্রচুর লেখা আছে আমার, গন্ডার নিয়ে প্রচুর লেখা আছে, হাতি নিয়ে প্রচুর লেখা আছে। এর পরিপ্রেক্ষিতে বড় বড় সব পত্রিকাগুলো আমি নানা রকম পদ তারা আমাকে দান করেন যে আপনি আসুন আমাদের পত্রিকায়, আপনি পত্রিকাকে এসে আরো সুন্দর করে গড়ে তুলুন আপনার মতো করে। প্রথম আমি প্রতিষ্ঠিত পদ পাই প্রসাদ পত্রিকার সভাপতি, তার সাথে সাথেই উল্টো রথের সম্পাদক, তার সাথে সাথেই ছোটদের প্রসাদের সম্পাদক। এইভাবে একটার পর পত্রিকার দায়িত্ব নিতে থাকি। মূলগত উদ্দেশ্য একটাই নিয়ে, যাতে অরণ্য, প্রকৃতি, বায়োডাইভার্সিটি এবং জীবজন্তুদের দুঃখের লড়াইয়ের কাহিনী মানুষের কাছে তুলে ধরা, মানুষের মধ্যে এদের সম্বন্ধে মমত্ব বোধ তৈরি করা, মানুষের এই জীবজন্তুদেরকে ভালোবাসতে পারে। দেখলেই একটা সাপ দেখলাম, ব্যাস তাকে লাঠি দিয়ে মেরে দিলাম, ঠিক না। সাপও আমাদের এই বিশাল বায়োডাইভার্সিটির একটা অংশ, একটা কেঁচোও আমাদের বায়োডাইভার্সিটির একটা অংশ। প্রত্যেকটা জীবজন্তুর সঙ্গে প্রত্যেকটা জীবজন্তুর চেইন সিস্টেম আছে। সেই চেইন সিস্টেমে ভারতবর্ষে তথা বাংলা এবং তথা ভারতবর্ষে মহারাজা হলেন রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু। এছাড়া ভারতবর্ষে কি নেই? ভারতবর্ষে সিংহ আছে, যদিও আগে আমাদের জাতীয় পশু সিংহই ছিল। গুজরাটের গির অরণ্যে সিংহ আছে দেখার মতো, বিশাল। পশ্চিমবঙ্গে প্রচুর অভয়ারণ্য, প্রজেক্ট, স্যাংচুয়ারি প্রচুর। জলদাপাড়া, বাক্সা টাইগার রিজার্ভ, গরুমারা, চাপড়ামারি, মহানন্দা, আরো কত কি। গোটা পশ্চিমবঙ্গে যদি প্রত্যেকটা মানুষ অরণ্যের প্রত্যেকটি স্পটকে যদি তারা দেখতে চায়, সারা জীবন কেটে যাবে। এত অপূর্ব সুন্দর সব নৈসর্গিক শোভা, অরণ্যের কথা বলার মতো পরিবেশ। সেখানে আপনি শুনতে পাবেন গাছ ফিসফিস করে কথা বলছে, পাখিরা অবাক বিস্ময়ে আপনাকে দেখছে। দূরে কোনো হয়তো ঝালের জঙ্গলে লেপার্ড আপনাকে খেয়াল রাখছে। সবসময় মনে রাখতে হবে, বা লেপার্ডই হোক বা যেই হোক বা রয়্যাল বেঙ্গল টাইগারই হোক, এরা খুব ইন্টেলিজেন্ট। এরা কিছুতেই নিজেদেরকে কারো কাছে ধরা যেতে চায়। আমাদেরকে ওরা পুরোপুরি দেখতে পায়, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই। এইটাই হচ্ছে ওদের বুদ্ধিমত্তা, ক্যামোফ্লেজ। এইটার মাধ্যমে ওরা নিজেদেরকে টিকিয়ে রেখেছে। আমাদের শুধু একটাই কাজ, তাদেরকে সহযোগিতা। আর এই সমস্ত ঘটনা, আমার জীবনের অভিজ্ঞতা, এসব আমি পত্রিকাতে লিখছি, ভবিষ্যতে লিখব এবং অনেক অনেক বই আরও লিখব, খুব সাধারণ ভাষায়, জলের ভাষায়। সেই অরণ্যের প্রান্তিক মানুষ, আদিবাসী মানুষ, সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, কোচ, মেচ, রাভা, সমস্ত মানুষ
যেন অরণ্যকে ভালোবাসতে পারে, তাদের হয়ে আমি প্রচার করছি। আমার তিস্তাপাড়ের উপকথা উপন্যাসে আমি অরণ্যের কথা লিখেছি, চা বাগানের শ্রমিকদের কথা লিখেছি, সাধারণ খেটে খাওয়া মানুষের কথা লিখেছি। সেখানে অরণ্য আছে, ভালোবাসা আছে, সাধারণ মানুষের মধ্যে প্রেম আছে, শত লড়াইয়ের মধ্যে মানুষ টিকে আছে। এইটাই আমাদের কাছে জীবনের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য। শুধু মানুষ কেন, প্রত্যেকটা অরণ্যের জীবজন্তু কিন্তু প্রতি ক্ষেত্রে লড়াই করছে। একটা বাঘ তার সন্তানের জন্য কি না করে, বাঘিনী বাচ্চা গর্ভধারণ করার সাথে সাথেই সবার থেকে সরে গিয়ে এমন জায়গায় নিজেকে স্থাপন করে যেখান থেকে তার সন্তানকে কেউ মারতে পারবে না, সে তার সন্তানের জন্যই জীবনটা কাটিয়ে দেয়। বাঘও সেই ব্যাপারে একটা বিশাল দায়িত্ব নেয় যে ওই সময়টুকু সে বাঘিনীকে কোনো ডিস্টার্ব করে না, সন্তানের জন্য। আর বাঘ শুধু বুদ্ধিমান নয়, বাঘ পরিশ্রমী। তাকে শিকার ধরার জন্য ছোটবেলা থেকেই মা তাকে ট্রেনিং দেয় কি করে শিকার ধরতে হবে। একটা শিকার আমরা বলি ওগো মেরে দিও, অত সোজা নয়। একটা শিকার ধরতে গেলে বাঘকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর ভূমিকা রাখতে হবে। কারণ একটা বড় হরিণের পিছনের পায়ের খুঁড়ের যদি বাঘের মুখে ধাক্কা লাগে, মুখ ফেটে যেতে পারে। সবকিছু ভেবে চিন্তেই বাঘ শিকার করে। আর তার জন্যে এই সমস্ত জীবজন্তুদেরও অরণ্যের মধ্যে সাজিয়ে রাখে। যেমন হরিণ, শীতল হরিণ, বাটিন দেয়ার, মাউস দেয়ার, পশ্চিমবঙ্গে কি নেই, শুধু একটু খুঁজে দিতে হবে। যান না, বিদেশে যান, ভারতের অন্যান্য জায়গায় যান, কিন্তু সবার আগে বাংলাকে দেখুন, বাংলাকে বুঝুন। বাংলার অরণ্য, বাংলার প্রকৃতি, বাংলার সৌন্দর্য মাটির মধ্যে যেন তারা প্রত্যেকটা যেন জার্মিনেটেড হচ্ছে, অঙ্কুরিত হচ্ছে। শুধু একটু মন দিয়ে, একটু ভালোবেসে, একটু মমত্ববোধ দিয়ে খুঁজে নিতে হবে। এইটাই আমাদের জীবনের কাছে সব থেকে বড় জিনিস। এবং এই উদ্দেশ্যকে আমি সামনে রেখে সারা জীবন লিখে যাব, যাতে করে প্রত্যেকটা মানুষের মধ্যে অরণ্যের প্রতি, জীবজন্তুদের প্রতি, পশু পাখিদের প্রতি মানুষের মমত্ববোধ গড়ে ওঠে, ভালোবাসা গড়ে ওঠে। এবং আমি হয়তো আরো পত্রিকা, আরো বই লিখব, শুধু একটাই উদ্দেশ্য, মানুষের ভালোবাসা, মানুষের মধ্যে সমস্ত রকম বিভেদ দূর করা, প্রকৃতিগতভাবে জীবজন্তুদের রক্ষা করা, তাদেরকে ভালোবাসা। কোনো কারণে, কোনো অসুবিধার কারণে যদি কোনো জীবজন্তু অরণ্য থেকে বেরিয়ে আসে, আঘাত না করা, স্থানীয় ফরেস্টে, স্থানীয় বিটে, স্থানীয় রেঞ্জে, স্থানীয় ডিভিশন অফিসে একটু খবর দেয়। তাহলেই আমাদের কর্মীরা যারা 24 ঘন্টা ডিউটিতে রত আছে, তারা ঠিক সেখানে পৌঁছে যাবে। মানে শুনতে শুনতে আমি যেন গল্পের জগতে, সেই সময়ের জগতে বা জঙ্গলে কোথায় যেন হারিয়ে গেছিলাম। এই জন্যই বলে লেখক পারে একমাত্র সেই জায়গাটার, সেই সিচুয়েশনগুলো মানে মানুষের মনে কিভাবে গাঁথা যায়, সেটা একমাত্র রাইটাররাই পারে না। দেবনারায়ণবাবুকে মানে অসংখ্য ধন্যবাদ যে উনি এতগুলো উদ্যোগ নিয়ে কাজ করছেন এবং এতগুলো পত্রিকা সামলাচ্ছেন। এই বয়সেও উনি লড়ে যাচ্ছেন, অ্যাক্টিভ আছেন। তো আমার কিছু ব্যক্তিগত প্রশ্ন ছিল, তো সেই প্রশ্নগুলো আপনাকে করতে চাই। হ্যাঁ, সেই সম্বন্ধে যদি কিছু বলেন, মানে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে, কোথায় জন্ম আপনার, বা কর্মস্থান, বা যৌবন, বিয়ে, সব নিয়ে যদি কিছু দর্শকদের, অনেক অজানা কথা তো আমরা জানাই দর্শকদের, তো যদি কিছু বলেন আপনি বলুন। আমি খুব গ্রামের ছেলে, খুব গ্রামের। 1953 সালে আমার জন্ম এই বীরভূম জেলারই লাভপুর থানার অন্তর্গত দত্তবাবুর গ্রামে। যে লাভপুরে একদিন আমাদের প্রিয় সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন এবং বাংলা সাহিত্যে বিশাল অবদান রেখে গেছে। সেই লাভপুরের অন্তর্গত দত্তবাবুর গ্রামে আমার জন্ম। যদিও সেটা আমার পিতৃভূমি নয়, ওটা আমার মামার বাড়ি।
তখন মা মামার বাড়িতে ছিলেন বিশেষ কারণে। আমার পিতৃবাড়ি বর্ধমান জেলার কাটোয়া সাব ডিভিশনের জ্ঞানদাস কামরা স্টেশনের কাছে রাজুর গ্রাম। যেহেতু আমার বাবার চাকরি ট্রান্সফারেবল ছিল, সেই জন্য আমাকে আমার মামার বাড়িতে আমার দাদু পলিটিক্যাল পারপোজ আমাকে পড়াশোনার জন্য এখানে জোর করে নিয়ে আসে। হ্যাঁ, মাঝে একটু কাটছি, মানে এই পড়াশোনা স্কুলিং বা কলেজ বা এই লাইফটা যদি একটু বড়। সব বলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব বলবো। তো আমাদের মানে মানে জানার ইচ্ছে জানো হ্যাঁ হ্যাঁ যে এত ভালো লেখেন আপনি, মানে আপনি বুদ্ধিমত্তা দিয়ে লেখেন, সেই জায়গাটা তো আপনার বেসটা তৈরি হয়েছিল সেই জায়গা থেকে। হ্যাঁ। আসলে আমাদের পরিবারে আমার বাবা সদানন্দ দাস এবং মা করুণাময়ী দাস তারা গত হয়নি। আমার দাদু খুব জ্ঞানী পণ্ডিত মানুষ ছিলেন। হুগলির হাজি মোহাম্মদ মহসিন কলেজ স্কুলে তিনি শিক্ষক ছিলেন। ক্লাস 5-এ ওঠা পর্যন্ত আমি আমার বাবার কাছে ছিলাম, কিন্তু বাবার কর্মজীবনে এত বেশি ট্রান্সফার হতো তখন, তো দাদু মানে আমার মায়ের বাবা খুব পড়ালেখার পর তিনি আমাকে নিয়ে আসলেন। ক্লাস 5 থেকে আমি দত্তমঙ্গল গ্রামের কাছে পূর্ণাহার হাই স্কুলে আমি পড়াশোনা করি। 1971 সালে হাই সেকেন্ডারি পাস করি। 1975 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তারপরে আমি অন্যান্য যে সমস্ত পড়াশোনা সেগুলো আমি প্রাইভেট করি, মাস্টার ডিগ্রি থেকে আরম্ভ করে যা কিছু। কর্মজীবন বলতে যেটা আমার ছোটবেলা থেকেই ভালো লেগেছে, সেই গ্রামের জমি আলের উপর ছুটে বেড়ানো, শিয়াল, খ্যাঁকশিয়াল, যাকে আমরা ইংরেজিতে ফক্স বলি, তাদের পিছনে তাড়া করা, পাখির বাসা কি করে রক্ষা করা যায়, ছোট ছোট পাখিদের ঘরে পড়ে গেলে তাদের বাসাকে তৈরি সেট করে দেওয়া, খুব ছোটবেলা থেকে এগুলো আমার ছিল। জীবজন্তুদের প্রতি এত মায়া ছোটবেলা থেকে, কেউ কোনো কুকুরকে ঢেলা মারলে আমি প্রতিবাদ করতাম। আশ্চর্যজনকভাবে ঈশ্বরের হয়তো সেটাই ইচ্ছে ছিল, তাই আমি আমার প্রিয় ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্টেই চাকরি করতাম। ফরেস্ট ডিপার্টমেন্ট আমার কাছে গর্ব, ভাগ্যিস আমি ফরেস্ট ডিপার্টমেন্টে গেছিলাম। ফরেস্ট ডিপার্টমেন্টের অরণ্য, বৃক্ষ, নিস্তব্ধতা, সে এক অসাধারণ সৌন্দর্য। আমি প্রায় জীবজন্তুদেরকে সরাসরি কাছে থেকে দেখেছি, কিন্তু আশ্চর্য কোনো দিন কোনো জীবজন্তু আমাকে কোনো রকম ভাবে আক্রমণ করে। আমি এইটুকু প্র্যাকটিক্যালি শিখেছি, জীবজন্তুদেরকে ইনক্লুডিং সাপ যদি আঘাত না করা হয়, তাদেরকে চেঞ্জ না করা হয়, তাহলে তারা কোনোভাবেই না। তবে হ্যাঁ, কিছু কিছু জীবজন্তু, বিশেষ করে হাতি, তাদের যে নিজস্ব জায়গা আমরাও দখল করে দিচ্ছি। সেই এলিফ্যান্ট করিডর একটা জিনিস আছে, সেই এলিফ্যান্ট করিডরে হাতিরা সারা জীবন যাতায়াত করে, যেটাকে বলা হাতি লাইন। আমরা ফরেস্ট ম্যানেজমেন্ট পড়ার সময় শিখেছিলাম, রাস্তা আগে জঙ্গলে কেউ হারিয়ে ফেলে, তাহলে হাতি রাস্তা ধরে গেলে সে ঠিক জঙ্গলে দাঁড়িয়ে, আর সেই হাতিরা ঠিক মতো এখন সেই মূল্যবান রাস্তাগুলো পাচ্ছে না, তাতে তারা হয়তো বিরক্ত হয়ে ঘর বাড়ির উপরে আঘাত হানছে। আরো একটা বড় জিনিস, অরণ্যের গাছপালা শুধু নয়, অরণ্যের ফল, যেমন চালতা, বেল, নানা রকমের অরণ্যের ফল, সেগুলো হাতিতে খায়। তাদের সেই খাদ্য খুবই প্রয়োজন, আর তাদের ভালোবাসার জায়গা। আজকে হয়তো কোনো ভালোবাসার কারণে হাতিকে রেল লাইন ক্রস করে আরেকটা জঙ্গলে তার নিজের জায়গায় যেতে হয়, তখন তারা যদি
কোনো কারণে বিশাল বড় ফ্যামিলি থাকে তো হাতিতে, কোনো কারণে রেলের হুইসেল শুনতে পায় ভাবে, তখন সমস্ত ফ্যামিলিকে, যে সমগ্র ফ্যামিলির যিনি হেড, সেই হেড কিন্তু চিৎকার চেঁচামেচি আরম্ভ করে। আর সেই মুহূর্তের মধ্যে হাতি তার ফ্যামিলি, তার বাচ্চা, তার মা সবাইকে নিয়ে ওই সময়টুকুর ভিতরে আর পা হতে পারে। সেই জন্য বর্তমানে ফরেস্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট্রি ম্যানেজমেন্ট রেলওয়ে দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছে, যোগাযোগ রাখেও, যাতে করে কোনোভাবে অ্যাক্সিডেন্ট না হয়। আগে হয়েছে অনেক অ্যাক্সিডেন্ট, পরবর্তীকালে এইভাবে আলোচনার মাধ্যমে যাতে কোনো রকমভাবে হাতি অ্যাক্সিডেন্ট না হয় সেটা দেখার দায়িত্ব ফরেস্ট ডিপার্টমেন্ট নিজে থেকে উদ্যোগ নিয়ে আমরা করেছি। মূল কথা হলো হাতিদের প্রতি মধ্যবোধ। হাতিরা মানুষের মতনই তাদের পরিবারকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, তাদের যেন সন্তান স্নেহ তুলনা হয় না। সন্তান স্নেহ হাতির এত বেশি যে কোনোভাবেই মা তার সন্তানকে ছেড়ে যাবে না। হাতির দল হয়তো খুব স্পিডে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার মা সবসময় বাচ্চার জন্য পিছিয়ে পড়ে। কেন করে? তার বাচ্চাকে নিতেই হবে। আর হাতিদের এত ডিসিপ্লিন যে তারা সকলেই, যেহেতু বাচ্চা এবং মা পিছনে পড়ে যাচ্ছে, তখন তারা তার জন্য অপেক্ষা করে। শুধু হাতি কেন, আমি ছোটবেলায় যে সমস্ত জীবজন্তুদেরকে গ্রামে দেখেছি, যেমন পাউস বিড়াল, হঠাৎ, এসব জীবজন্তু ছোটবেলায় শুনতাম। পরবর্তীকালে আমি যখন পর্যটনে আসি, তখন দেখি সব জীবজন্তু পশ্চিমবঙ্গে আছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের, ঝাড়খণ্ড বর্ডার অঞ্চলে অনেক জীবজন্তু আছে। এখন রয়্যাল বেঙ্গলে যেমন সুন্দরবনে আছে, উত্তরবঙ্গতেও আছে। তারপরে মহানন্দা স্যাংচুয়ারি বা গরুমারা স্যাংচুয়ারি বা জলদাপাড়া স্যাংচুয়ারি, এগুলোতে আবার এক সিঙ্গি গন্ডার আমাদের এক সিঙ্গি গন্ডার আমাদের সম্পদ। এটা যেমন আছে, তেমনি এই খড়গ নিয়ে বিশাল 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 মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি আছে, ভুল ধারণা আছে। তারা কোনোভাবে ভাবে যে হাতিটাকে, গন্ডারটাকে মেরে গন্ডারের খড়গটা কেটে নিয়ে চলে গেলে আমি কয়েক কোটি টাকা কামাই করব। এই ধারণাগুলো পাল্টাতে হবে। এর জন্য অনেক প্রচার দরকার, মনোরক্ত সেই প্রচার করছে, যাতে কোনোভাবেই কোনো একটা গন্ডারেরও মৃত্যু না হয়। কারণ গন্ডার এই নেপাল বর্ডার থেকে আরম্ভ করে আসাম পর্যন্ত টারায় ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলে বসবাস, এরা যুগ 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 ধরে এই অঞ্চলে বসবাস করছে। তেমনি আরেকটি মূল্যবান সম্পদ আছে নর্থ বেঙ্গলে, সেটিকে বলে ইন্ডিয়ান বাইসন বা গৌ। এরাও অপূর্ব সুন্দর অরণ্যের সম্পদ। এরা পৃথিবীর অন্যান্য যে কোনো বাইসনের থেকে সাইজে বড়, দেখতেও অপূর্ব সুন্দর এবং অরণ্যের সম্পদ। রাস্তার ধারে যখন মাথা উঁচু করে একটা পাহাড়ের মতো বাইসন দাঁড়িয়ে থাকে, দেখা উত্তরবঙ্গের যতগুলো ভালো ভালো জীবজন্তু আমরা জানি, তাদের মধ্যে হাতি এবং গন্ডারের পরেই যাকে আমরা রাখবো সেটা হচ্ছে বাইসন বা গৌড়। জলদাপাড়ায় আছে, গরুমারায় আছে, চাপড়ামারিতে আছে এবং বাক্সা টাইগার রিজার্ভে আছে। এছাড়াও আমরা ইদানিং, মানে আজ বেশ কয়েক বছর ধরে দেখছি তারা চা বাগানে চলে আসছে। এর জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট আলাদা ভাবে চা বাগান ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রাখে। দুটো জিনিস চা বাগানের অঞ্চলগুলি, যেগুলি ফরেস্ট ফ্রিঞ্জ এরিয়ার মধ্যে, সেই সব অঞ্চলে চিতাবাঘ তার বাচ্চাকে মানুষ করার জন্য চা বাগানের বিশাল বিশাল বেলে আশ্রয় নেয়। ঠিক তেমনি বাইসনরাও জঙ্গল থেকে বেরিয়ে চা বাগানে। এটা একটা বিরাট বড় সমস্যা। সেই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে প্রচুর খাঁচা তৈরি করা হয়েছে, যাতে করে চিতাবাঘরা খাঁচার মধ্যে আবদ্ধ হলেই
কোনো রকম তাদেরকে আবার অরণ্যে ছেড়ে দিয়ে আসে। তেমনি যখন কোনো বাইসন অরণ্য থেকে বেরিয়ে চা বাগানে ঢুকে যায়, তখন তাদেরকে ট্রাঙ্কুলাইজার করে বিভাগীয় আবার বন দপ্তরের প্রচুর দায়িত্ব, শুধু অরণ্য রক্ষা করা না, অরণ্যের জীবজন্তুকে শুধু রক্ষা করা না। আমরা মাঝে মাঝে যখন দেখি চিতাবাঘের বাচ্চা ডিনের মধ্যে পড়ে আছে, মা হয়তো ভয়ে বেরিয়ে গেছে, বাচ্চাটা তো কাঁদছে, তখন আমাদের ফরেস্টের স্টাফরা সেই বাচ্চাকে তুলে তুলে নিয়েছে, বটল দিয়ে খাওয়াচ্ছে, আদর করছে নিজের মায়ের, এবং তাদেরকে মানুষ করে আবার অনেক দায়িত্ব। কর্মচারীরা নিজের সন্তানের মতো তাকে এ সমস্ত নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। প্রতিটি মানুষের কাছে আমার আবেদন, তারা যেন প্রত্যেকে জীবজন্তুকে একটু ভালোবাসে, একটু মমত্ব দিয়ে, একটু ভালোবাসা দিয়ে দেখে। এখনো গ্রামগঞ্জে এখনো প্রচুর জীবজন্তু আছে ছোটখাটো, বিশেষ করে ইন্ডিয়ান সিলেট তো আছে, ইন্ডিয়ান সিলেট অনেক রকমই হয়, সেগুলো এখনো গ্রামগঞ্জে দেখা যায়। তো এইগুলো আমাদের কিন্তু সারা বাংলার সম্পদ। সারা বাংলা অরণ্যের দিক দিয়ে বৈচিত্র্যময়, কত রকমের অরণ্য। সুন্দরবনের অরণ্য একরকম, বাঁকুড়া পুরুলিয়ার অরণ্য একরকম, টারাই ডুয়ার্সের অরণ্য একরকম, আবার হিলের আপার হিল তুষারবৃত অঞ্চলের অরণ্য। এই সমস্ত অরণ্যে যেমন যেমন অরণ্য, তেমনি তেমনি পশুদেরও বাস। অসাধারণ সব পাখি, কত রকমের পাখি। পাহাড়ি ময়না যখন ঝাঁ গুঁজে অরণ্য থেকে চা বাগানের গাছের উপর বসে কলকাকলিতে ঘুরিয়ে দেয়, তখন মনে হয় আমরা নতুন এক স্বর্গে এসে গেছি। স্বর্গ আমরা জানি না কোথায়, কিন্তু এটাই শ্রেষ্ঠ স্বর্গ। যখন আপনি দল বাঁধা একদল টিয়া পাখি অরণ্য থেকে উঠতে উঠতে আরেকটা অরণ্যে যায়, তখন অনেক চা বাগান ক্রস করে যায়, চা বাগানের সঙ্গে কি অপূর্ব সৌন্দর্য। এ সমস্ত দেখতে গেলে যেমন মন দরকার, ভালোবাসা দরকার, মমত্ব বোধ দরকার। কারণ তারা আমাদের এই পৃথিবীতে সৃষ্টির বহু আগে এসেছে, আমরা তো সবার শেষে এসেছি, মানুষ সবার শেষে এসেছে। তার জন্য মানুষ অনেক 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 বেশি বুদ্ধিমান, আর সেই জন্য মানুষের দায়িত্ব বেশি। প্রতিটি জীবজন্তু আমাদের দয়ার উপরে বেঁচে থাকে। আমরা একটু যদি আদর করি, একটু যদি যত্ন করি, তাতেই খুশি। যাই হোক, বলার তো শেষ হবে না, কারণ সারা জীবনে এত অভিজ্ঞতা অর্জন করেছি, এত বই লিখেছি, তবুও মনে হচ্ছে যেন কিছুই লিখি না, যেন আরো কত লিখতে হবে। সেই লেখাকে সার্থক করে তুলতে পারেন আপনারা, দর্শকরা, পাঠকরা। আপনাদের আশীর্বাদেই আমাদের লেখা ছড়িয়ে পড়ে, আপনাদের আশীর্বাদেই আমরা অনুপ্রাণিত হই, আপনাদের আশীর্বাদেই আপনাদেরকে ভালোবাসতে পেরেছি, প্রকৃতিকে ভালোবাসতে পেরেছি, জীবজন্তুদেরকে ভালোবাসতে পেরেছি, পশু পাখিদের ভালোবাসতে পেরেছি। এই ভালোবাসা সারা জীবন যেন ধরে রাখতে পারি, এইটুকুই আপনাদের কাছে আমার আশীর্বাদ। এইটুকু বলে আপনাদের সকলকে আমার শ্রদ্ধা এবং বয়োজ্যেষ্ঠদেরকে আমার ভক্তির প্রণাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। বাহ বাহ, খুব সুন্দর লাগলো আপনার সঙ্গে কথা বলে। এবং মানে এই যে প্রকৃতি প্রেমী আপনি একজন, মানে হঠাৎ করে হয়ে যাননি, ছোটোবেলা থেকে এই পরিবেশে থেকে মানুষ হয়ে এদের দুঃখ কষ্ট বুঝে তারপর আপনার এই ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি, সব কিছু মিলেমিশে আপনার একজন অরিজিনাল পশু প্রেমী বা মানে প্রকৃতি প্রেমী বলা যায়। সেই কারণে হয়তো আপনার গল্প বা আপনার উপন্যাস বা আপনার লেখাতে এত এদের প্রতি এত দরদ উঠে আসে। এবং মানে হয়তো যারা ওনার বই পড়েছেন বা পড়বেন ভাবছেন, প্লিজ পড়ে দেখবেন উনি একজন কত বড় পশুপ্রেমী, এবং ওনার লেখাতে যে সেগুলো ফুটে ওঠে, ওনার কথাবার্তাতে ফুটে ওঠে। মানে আপনি এতক্ষণ ওনার মুগ্ধ হয়ে ওনার পুরো জার্নিটা শুনছিলাম, বা বেশিরভাগটা উনি গাছপালা পশু পাখিকে টেনে নিয়ে এসছেন নিজের বলার মধ্যে। এটা দেখে আমিও মুগ্ধ হলাম,
কেন সবাই তো নিজের কথা বলে বেশি, তো নিজের কথা খুব অল্প বলেছেন। আশা করবো কোনোদিন হয়তো আবার যদি সুযোগ পাই, এরকম হঠাৎ যদি দেখা হয়ে যায় ওনার সঙ্গে, আপনাদের সামনে তুলে ধরবো। এই বলে নমস্কার।